বলেই তুর্য গাড়ি স্টার্ট দেয়। সে আজ একটু তারাকুঞ্জে এসেছিল, এখন বাড়িতেই ফিরছিল। এমন সময় তার চোখে ফারদিনকে পড়ে। তুর্য গাড়ি চালিয়ে ফারদিনের পেছন পেছন যাচ্ছে। ফারদিন ছুটছে, এর মাঝে গাড়ি তাকে ছেড়ে একেবারে অনেকটা দূর চলে যায়। তা দেখে ফারদিন থেমে গিয়ে রাগে হাওয়ায় লাথি মারে। রাগে তার শরীর ফেটে যাচ্ছে, ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। এত কাছে পেয়েও সে আটকাতে পারল না। এমন সময় তুর্যের গাড়ি এসে তার সামনে থামে। তুর্য গাড়ি থেকে নামে। ফারদিন তাকায় তুর্যের দিকে। তুর্য সামনে এসে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে ফারদিন, এভাবে ছুটছিলি কেন? তুর্যের কথা এবার ফারদিন হাঁপাতে হাঁপাতে রেগে বলে ওঠে, আমার বোন কেয়ার ধর্ষকদের দেখতে পেয়েছিলাম তুর্য ভাইয়া, কিন্তু শালার কপালটাই খারাপ যে কুত্তার বাচ্চাদের ধরতে পারলাম না। ফারদিনের কথা শুনে তুর্য অবাক কণ্ঠে বলে ওঠে। কি? কোথায় ওরা? তুর্যের কথায় ফারদিন আগের ন্যায় বলে ওঠে, চলে গেছে, গাড়িতে ছিল ওরা, তাই ধরতে পারিনি। এত বছর পর ওদের পেয়েও আমি হাতছাড়া করে ফেললাম, শিট। বলেই ফের হাওয়ায় আর একটা লাথি মারে। তুর্য ফারদিনের দিকে কিছু সময় তাকিয়ে থেকে এবার কাট কাট কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, তুমি কি তোমার বোনের হত্যার বিচার চাও? তুর্যের কথায় ফারদিন তুর্যের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে উত্তর দেয়, হ্যাঁ চাই, আমি চাই আমার বোনের হত্যার বিচার। এতগুলো বছর ধরে এই জানোয়ারদের খুঁজে বেরিয়েছি আমি। আমি চাই কেয়ার হত্যার বিচার। আমার বাবা মায়ের মুখে আমি হাসি ফোটাতে চাই, কিন্তু কি করব সেটা তো বুঝতে পারছি না। ফারদিনের কথায় এবার তুর্য গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ওকে, তাহলে চলো আমার সাথে। ওদের প্রত্যেকের ছবি ও নাম বর্ণনা দেবে, তারপর আমি বাকিটা দেখে নিচ্ছি। তুর্যের কথায় ফারদিন এবার তুর্যের পানে তাকিয়ে কিছুটা অবাক কণ্ঠে বলে ওঠে। কিন্তু আপনি কি করবেন ভাইয়া? ফারদিনের কথা শুনে তুর্য কর্কশ কণ্ঠে উত্তর দেয়, তা তোমাকে ভাবতে হবে না, তোমাকে যেটা বলেছি সেটা করো। কেয়া হত্যার বিচার চাও তো তুমি? তুর্যের কথায় ফারদিন কিছু সময় চুপ থেকে মাথা নাড়িয়ে বলে ওঠে, হ্যাঁ চাই। তাহলে চলো আমার সাথে। বলেই তুর্য এগিয়ে যায় গাড়ির দিকে। ফারদিন কিছু সময় তুর্যের পানে তাকিয়ে সেও গিয়ে গাড়িতে বসে পড়ে। গাড়িতে বসতেই তুর্য গাড়ি স্টার্ট দেয়। তুর্য তারাকুঞ্জ রান্নাঘরে তিথি আর তারা মিলে দুপুরের রান্না করছে। তার কারণ আজ তাজ তুর্য বলেছে তাড়াতাড়ি ফিরবে, তাই তারা রান্না করতে লেগে পড়েছে। তিথি রুই মাছ ধুয়ে এনে তারার কাছে এসে বলে ওঠে, এগুলো একটু মাখাতে তারা মশলা দিয়ে, আমি একটু পেঁয়াজগুলো কেটে নিই। তিথির কথায় তারা হাসে, মাথা নাড়িয়ে মাছের বাটিটা হাতে নিয়ে নেয়। তিথি চলে যায় পেঁয়াজ কাটতে। তারা মাছের মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এইসব দিয়ে মাখতে থাকে। তবে মাছগুলো নাড়াচাড়া করাতে গিয়ে তার নাকে খুব বিশ্রী একটা গন্ধ আসে। তারা নাক সিটকে নেয়। তারা আশেপাশে তাকায়, বুঝে উঠতে পারে না কোথা থেকে এত বিশ্রী গন্ধটা আসছে। যখন খুঁজে পায় না তখন তারা বুঝতে পারে গন্ধটা তার কাছ থেকে আসছে। তারা এবার কি ভেবে মাছের দিকে তাকায়। তারপর ডান হাতটা তুলে নাকের কাছে ধরতেই যেন পুরো নাড়ি ভুঁড়ি তার উল্টে আসে। তারা দৌড়ে গিয়ে বেসিনের কাছে গিয়ে গল গল করে বমি করতে থাকে। তারাকে দৌড়াতে দেখে তিথি কাঁচ ফেলে তারার পেছনে যায়। তারাকে বমি করতে দেখে তিথি গিয়ে তার পিঠে মালিশ করতে থাকে। বমি শেষ হলে তারা মুখ ধুয়ে নেয়। তারা বমি করে যেন ক্লান্ত হয়ে গেছে। তিথি ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, কিরে, হঠাৎ বমি করলে যে, কি হয়েছে? তিথির কথা শুনে তারা ক্লান্ত কণ্ঠে বলে ওঠে, জানি না, নাকে খুব বাজে একটা গন্ধ আসছিল মাছ থেকে। নাকে ধরতেই মনে হলো ভেতর থেকে উল্টে এসেছে। তারার কথায় তিনি বেশ অবাক হয়। কিছু সময় তারার দিকে তাকিয়ে থেকে এবার সন্দেহের সুরে বলে ওঠে, বমিটা কি আজকেই প্রথম হলো নাকি এর আগে হয়েছে? তিথির কথায় তারা স্বাভাবিকভাবে উত্তর দেয়, না, আজকে না, গত 2 মাস ধরে প্রায় এমন হচ্ছে। তারার কথায় তিথি অবাক হয়। তারার পানে তাকিয়ে কিছু একটা ভেবে ফের বলে ওঠে, তোর লাস্ট পিরিয়ড কবে হয়েছিল? তিথির কথায় তারা একটু ভেবে উত্তর দেয়, 3 মাস আগে। তিথি এবার আর কিছু না ভেবে তারার হাত ধরে বলে ওঠে, আয় তো আমার সাথে।
বলেই তারাকে তিথি কিছু বলার সুযোগ না দিয়ে উপরের দিকে নিয়ে যেতে থাকে। সিঁড়ি বেয়ে নিজের রুমে এসে কাবার থেকে একটা প্যাকেট বের করে তারার সামনে ধরে বলে ওঠে, এটা নিয়ে ওয়াশরুমে চেক করে আয়। 2টা আছে, 2টা দিয়েই টেস্ট করে আয়। তিথির কথা শুনে তারা ভ্রু কুঁচকে তাকিয়ে বলে ওঠে। এগুলো কি? তারার কথায় তিথি সোজাসাপটা উত্তর দেয়, আমার মনে হচ্ছে তুই প্রেগনেন্ট। এখানে প্রেগনেন্সি টেস্টের কিট আছে, চেক করে আয়। তিথির কথার সঙ্গে সঙ্গে থমকে যায় তারা। কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, মানে তুই কি বলছিস এসব? আর তুই কিট কই পেলি? তারার কথায় তিথি শান্ত কণ্ঠে বলে ওঠে, এগুলো আমি গত মাসে আমার জন্য এনেছিলাম, কিন্তু নেগেটিভ এসেছিল। এই 2টা থেকে গিয়েছিল আমার কাছে। আর তুই আর কথা বাড়াস না, আগে দেখ কি হয়। আমি শিওর না, তবে আমার মনে হচ্ছে তুই প্রেগনেন্ট। তাই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যা। তারা তিথির কথায় যেন কথা বলতেই ভুলে গেছে। তার কি রিয়াকশন দেওয়া উচিত বুঝে উঠতে পারছে না। তারাকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে তিথি এবার তারাকে জোর করে ঠেলে ওয়াশরুমে পাঠাতে পাঠাতে বলে ওঠে। যা তো। বলেই তারাকে ওয়াশরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। তারা এক পলক প্যাকেটটার দিকে তাকায় কিছু সময়। সেখানে দাঁড়িয়ে থেকে তিথি বলা অনুযায়ী টেস্ট করতে শুরু করে। 10 মিনিট পর তিথি রুমে পায়চারি করছে, এমন সময় তারা দরজা খুলে বেরিয়ে আসে। তিথি তাকায় সেদিক পানে, তারা প্রায় স্তব্ধ হয়ে আছে, চোখ তার লাল হয়ে গেছে। তিথি তারাকে আসতে দেখে কোনো কিছু জিজ্ঞেস করে না, সোজা তারার হাত থেকে 2টা কিট ধরে তার সামনে। কিট দুটোর দিকে তাকায়, কিছু সময় তাকিয়ে থেকে সঙ্গে সঙ্গে তার চোখ মুখ চিকচিক করে ওঠে খুশিতে। 2টা কিটে স্পষ্ট 2টা দাগ উঠেছে, পজিটিভ এসেছে তারা প্রেগনেন্ট। তিথি ঝড়ের গতিতে তারাকে জড়িয়ে ধরে ঘোরাতে ঘোরাতে বলে ওঠে, তারা তারা তারা, ও মাই বেবি। আমি যে কি খুশি বলে বোঝাতে পারবো না। আমি চাচি হতে চলেছি। ও মাই গড, ও মাই গড। বলেই তারাকে নিয়ে ঘুরতে থাকে। তারা এবার তিথির কাণ্ডে হালকা হাসে। তিথির এবার মনে পড়ে তারা প্রেগনেন্ট, তাই সে থেমে গিয়ে সাবধানে তারার পেটে হাত রেখে বলে ওঠে, ও সরি, আমি তো ভুলেই গেছিলাম, আমাদের পুচকু ব্যথা পাবে। তিথির কথায় তারা হালকা লাজুক হাসে। তিথি এবার তারাকে হেসে বলে ওঠে, তুই রুমে যা, বাকি যা কাজ আছে আমি করে নিচ্ছি। আর তুর্য ভাইয়া তো এসে যাবে, ঘরে গিয়ে ওনার জন্য ওয়েট কর। আর এলে খুশির সংবাদটা দিয়ে দিস। বলেই দুষ্টু হাসে তিথি। তা দেখে তারা বেশ লজ্জা পেয়ে বলে ওঠে, তুই না। বলেই তারা লজ্জা পেয়ে চলে যায়। তারাকে যেতে দেখে তিথি খিলখিল করে হেসে ওঠে। হাসতে হাসতে তিথি এবার ধীরে ধীরে শান্ত হতে থাকে। তারার যাওয়ার পানে তাকিয়ে এবার ব্যথাতুর হাসি এসে বলে ওঠে, তুইও তো মা হতে পারলি, কিন্তু আমি যে পারবো না, সেই সুখ আমার কপালে আল্লাহ লেখেনি। কথাটা বলতেই টুপ করে তিথির চোখ গড়িয়ে পানি পড়ে যায়। তিথি সেটা তড়িঘড়ি করে মুছে নিয়ে নিজেকে সামলে নিয়ে চলে যায় রান্নাঘরের দিকে। বিকাল 4টা। তুর্য তার রুমে এসেছে মাত্র, তবে রুমে এসে তারাকে দেখতে পায় না। আসার সময় ড্রয়িং রুমেও দেখেনি। তুর্য রুমের আশেপাশে তাকায় না, কোথাও নেই। তুর্য এবার শার্টের বোতাম খুলতে খুলতে ব্যালকনিতে পা রাখে, আর রাখতেই দেখা মিলে তারার। তারা রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। তারাকে দেখে এবার তুর্য এগিয়ে গিয়ে তারাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তারা তুর্য স্পর্শ পেতেই হালকা হাসে। তুর্য তারার ঘাড়ে চুমু এঁকে বলে ওঠে, এখানে কি করছো শুনি? তুর্যের কথায় তারা হালকা হাসে, কোনো জবাব দেয় না। তা দেখে তুর্য ফের বলে ওঠে, কি গো, কথা বলছো না কেন? তুর্যের কথায় তারা এবার তুর্যের দিকে ফিরে হালকা হাসে। তুর্য তারাকে ছেড়ে আগের ন্যায় বলে ওঠে, কি গো, কথা বলছো না কেন? তুর্যের কথায় তারা এবারও কিছু বলে না, শুধু পলকহীনভাবে তাকিয়ে থাকে তুর্যের পানে। এবার তুর্যের চিন্তা হতে লাগলো, হুট করে তারা কথা কেন বলছে না ভেবে। তুর্য এবার এগিয়ে গিয়ে তারার গালে হাত দিয়ে চিন্তিত কণ্ঠে বলে ওঠে, কিছু হয়েছে? কথা বলছো না যে? তুর্যের কথায় এবার তারা হালকা হেসে তুর্যের ডান হাতটা ধরে। তুর্য সেইখানটায় তাকায় অবাক চোখে। তারা হালকা হেসে তুর্যের হাতটা এনে তার পেটে রাখে। তুর্য ভ্রু কুঁচকে তাকায়, বুঝে উঠতে পারে না কি করতে চাইছে তারা। তুর্য তারা চোখের পানে তাকায়, তারাও তাকিয়ে আছে তুর্যের পানে।
তবে সে হালকা হালকা হাসছে। তুর্য বুঝতে পারে না তার হাসির কারণ। তা দেখে তারা বুঝে নেয় তুর্য এখনো বুঝতে পারেনি। তাই তারা এবার হেসে তুর্যের হাত ধরে টেনে রুমের দিকে নিয়ে যেতে থাকে। তা দেখে তুর্য অবাক হয়। তারা এবার রুমে এসে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে কিছু একটা বের করে। তুর্যের হাত টেনে সেগুলো তার হাতে গুজে দেয়। তুর্য কপালে 3 ভাঁজ ফেলে সেগুলোর দিকে তাকায়, আর তাকাতেই দেখতে পায় প্রেগনেন্সির কিট। তুর্য অবাক হয়ে তারার পানে এক পলক তাকায়, ফের তাকায় কিটের দিকে। তারা হাসছে। তুর্য তড়িঘড়ি কিটগুলো দেখতে থাকে। কিটে স্পষ্ট 2 দাগ দেখা যাচ্ছে। তুর্য সঙ্গে সঙ্গে থমকে যায়। ধীরে ধীরে তুর্যের বুকটা ভার হয়ে আসে। কিটে স্পষ্ট 2টা দাগ। তার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, অথচ সে চোখ সরাতে পারছে না। নিঃশ্বাস যেন আটকে গেছে কোথায় যেন। এই মুহূর্তে সে বুঝতে পারছে না এটা সত্যি, পুরোপুরি সত্যি। তার রক্ত, তার অস্তিত্ব, তার ভালোবাসা সব মিলিয়ে এখন একটা নতুন প্রাণের জন্ম হতে যাচ্ছে। পৃথিবীর বুকে তার অস্তিত্বের আগমন ঘটছে। তুর্য এবার ছলছল চোখে তাকায় তারার পানে। তারা তার পানে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে তার প্রশান্তির হাসি। তুর্য ফের তাকায় তারার পেটের দিকে। সে এবার কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায় তারার দিকে। তারার সামনে গিয়ে সে ধীর গতিতে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। তা দেখে তারা। তুর্য কাঁপা কাঁপা হাত বাড়িয়ে তারার পেটের দিকে জামার উপর দিয়ে স্পর্শ করে তারার পেটে। তারার পেটে হাত রাখতেই তুর্য এবার ডুকরে কেঁদে ওঠে। তারা এবার অবাক চোখে তাকায় তুর্যের পানে। তুর্য চোখ তুলে তারার পানে তাকিয়ে আটকে আটকে বলে ওঠে, আমার সন্তান, আমার সন্তান, আমি বাবা হব। বলেই কাঁদতে থাকে তুর্য। মুহূর্তেই তারা বুঝতে পারে তুর্যের কান্নার কারণ। এই যে খুশির কান্না, ঠিক যেমনটা সে কিট পজিটিভ হওয়ার সময় দেখে কেঁদেছিল। এবার তারার চোখেও পানি জমে ওঠে। তুর্য এবার এগিয়ে গিয়ে তারার পেটে চুমুতে ভরিয়ে দিতে থাকে। তুর্য কাঁদছে, অথচ তার ঠোঁটে হাসি। এ যে অতি খুশির কান্না। তুর্য এবার তারার পেটে মাথা রেখে কাঁদতে কাঁদতে পেটে কান পেতে বলে ওঠে, মাই বেবি, মাই অ্যাঞ্জেল, মাই মাম্মা, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা মা? তুর্যের কাণ্ডে এবার তারা হালকা শব্দ করে হেসে ওঠে। তুর্য ফের তারার পিঠে চুমো এঁকে চিন্তিত কণ্ঠে বলে ওঠে, আমি তোমার পাপা বলছি। মাম্মা, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? মা, তুমি কবে আসবে? তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? মাম্মার পেটে থাকতে তোমার হবেই তো। এইটুকু পেটে কি আমার মেয়ে থাকতে পারে নাকি? তোমার মাম্মা একদম খায় না, তার এইটুকু পেট। এখন তোমার খুব কষ্ট হচ্ছে আমি জানি। তুমি চিন্তা করো না, তোমার থাকার জায়গাটাকে আমি বড় করে দিব। এখন থেকে তোমার মাম্মাকে খাইয়ে গুলুমুলু করে দিব, তাহলে আর তোমার কষ্ট হবে না। তুমি কিছুদিন একটু কষ্ট করে থাকো কেমন? তারা তুর্যের কাণ্ডে হাসবে না কাঁদবে বুঝতে পারে না। তুর্য একের পর এক কথা বলেই যাচ্ছে, অথচ প্রেগনেন্সির মাত্র শুরু। এখনই কি তার কথা শুনতে পায় নাকি বাবু? তুর্য এবার শেষ। তারার পেটে চুমু এঁকে উঠে দাঁড়িয়ে তারাকে জড়িয়ে ধরে বলে ওঠে, পৃথিবীতে এত সুখ হয় বুঝি? আমার না বিশ্বাস হচ্ছে না, জানো, আমি বাবা হব, আমার সন্তান হবে। কেউ আমাকে সারাদিন কেউ পাপা পাপা বলে বেড়াবে। আমার অংশ পৃথিবীতে আগমন করবে। ধন্যবাদ তোমায় বউ, পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সুখ আমাকে উপহার দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। বলেই তুর্য তারার কপালে চুমু খায়। তা দেখে তারা মৃদু হাসে। তুর্য তারার পুরো মুখে চুমু এঁকে ভরিয়ে দিয়ে বলে ওঠে, আমার জীবনের শ্রেষ্ঠ উপহার তুমি, আর তারপর আমার অনাগত সন্তান। অনেক অনেক ভালোবাসি তোমাদের, অনেক ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ। বলেই তারাকে জড়িয়ে ধরে। তারাও তুর্যকে জড়িয়ে ধরে হেসে বলে ওঠে, আই লাভ ইউ টু। তারার উত্তরে তুর্য এবার হালকা হাসে। সকাল 10টা। তুর্য তারাকুঞ্জ এখন কোলাহল। তারাকুঞ্জ থেকে সকলেই এসেছে। ইতিমধ্যে সবার কাছে খবর চলে গেছে, তাই আর কেউ এক মুহূর্তও দেরি করেনি। এক প্রকার ঝড়ের গতিতে যেন ছুটে এসেছে। এমনকি মাহিরা, ফারদিন, তনিও এসেছে। পুরো বাড়ি জুড়ে কোলাহল। তার সাথে খানবাড়ির 4 কর্তা যেই শুনতে পেরেছে তারা দাদু হতে চলেছে,
ব্যাস তাদের আর পায়কে অলরেডি পুরো পাড়া ও অনেক জায়গায় মিষ্টি বিতরণ করা শেষ। আর ছোটরা তো পুরো আনন্দে মরে যাওয়ার মতো অবস্থা। মেঘা লাবণ্য তো খুশিতে লাফাতে লাফাতে শেষ। ফুপি হবে বলে কথা, এ কথা অলরেডি কানাডাতেও পৌঁছে গেছে। তবে তাহসানরা আসতে চেয়েও পারছে না, কাজের এত চাপ যে ওখানে সব ফেলে আসতেও পারছে না। তাই নিজেদেরকে অনেক বুঝিয়ে সামলে রেখেছে। চাইলেও তাদের কিছু করার নেই, তারা শুধু দূর থেকে বসে আনন্দটা নিতে পারবে, এছাড়া তো আর কিছু করতে পারবে না। বাড়ির চার কর্তি রান্না করছে, আজ এলাহি আয়োজন চলছে বলতে গেলে। সব কিছু আজ তারার পছন্দে হচ্ছে। সকলে যখন যে যার কাজে ব্যস্ত, তখন তুর্য তারাকে নিয়ে বাসায় আসে। তারা সকাল সকাল ডাক্তার দেখাতে গিয়েছিল, মাত্র চেক আপ শেষ করে বাড়ি ফিরল। তারাদের বাড়িতে আসতে দেখে সকলে যে যার কাজ ফেলে তাদের দিকে আসে। চার কর্তৃক সব কাজ ফেলে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। তুর্য তারাকে সোফায় বসায়, তিথি দৌড়ে গিয়ে একটু ঠান্ডা লেমন জুস করতে চলে যায়। তুর্য ফাইল হাতে সোফায় বসতেই শারমিন বেগম এসে জিজ্ঞেস করে, কি রে, কি বললো ডাক্তার? শারমিন বেগমের কথায় তুর্য হালকা হেসে বলে ওঠে, বলল আপাতত কোনো সমস্যা নেই, বাচ্চা ভালোই আছে। রেজাল্ট এসেছে, তারা 3 মাসের প্রেগনেন্ট। আর বলল যাতে নিয়মিত ওষুধ আর ফল খাবার এসব খেতে। তুর্যের কথায় কর্ত্রীরা একটু নিশ্চিত হয়। তিথি এসে শরবতের গ্লাসটা তারার হাতে দেয়। তারা তা দেখে তিথির পানে তাকিয়ে হালকা হেসে গ্লাসটা হাতে নেয়। তুর্য এক পলক তারার পানে তাকায়। তারা শরবত খাচ্ছে। আজমিরা বেগম আর প্রিয়ন্তী বেগম এসে বসে তারার পাশে, আর এটা ওটা বুঝ দিতে থাকে প্রেগনেন্সির সময় কি হয় না হয়, কিভাবে কি করা লাগে, কি খেতে হয়, কি করতে হয়, সমস্ত কিছু। আর তারাও সেটা খুব মন দিয়ে শুনছে। এমনভাবে হয়তো সে কোনোদিন ক্লাসের লেকচারটাও মন দিয়ে শোনেনি, তবে আজ মন দিয়ে তা শুনছে। সকলে তারাকে ঘিরে বসে আছে। তুর্য, তাজ, ফারদিন, আকাশ এরা কথা বলছে। সকলের মাঝখানে শ্রাবণ এসে টিভি অন করে। টিভি অন করে গিয়ে দৌড়ে বসে পড়ে সোফায়। এমন সময় টিভিটা ওপেন হতেই নিউজ করা হয় 5 থেকে প্রায় 6 জন ছেলের মৃত্যু। সকলে সেদিক পানে ফিরে তাকায়। ফারদিন টিভিতে তাকাতেই তার চোখ আটকে যায়। নিউজ চ্যানেলের মাঝে ছেলেগুলোর চেহারা দেখাচ্ছে। শ্রাবণ চ্যানেল চেঞ্জ করতে গেলে তৎক্ষণাৎ ফারদিন তাকে বাধা দিয়ে বলে ওঠে, কাটিস না, রাখ। ফারদিনের কথায় শ্রাবণ থেমে যায়। তুর্য নিউজের দিকে তাকিয়ে বাঁকা হাসে। ফারদিন তাকায় নিউজগুলোর দিকে, যেখানে বলা হচ্ছে ছেলেগুলোকে বেশ নৃশংসভাবে খুন করা হয়েছে। চোখ উপড়ে নেওয়া হয়েছে, হাত পায়ের সমস্ত নখ উপড়ে ফেলা হয়েছে, শরীরের প্রতিটা জায়গায় ধারালো ছুরির দাগ, এমনকি তাদের জিভ পুরুষাঙ্গ অবধি কেটে ফেলে দেওয়া হয়েছে। প্রতিটা ছেলের দাঁত উপড়ে ফেলা হয়েছে, পায়ে হাতে অসংখ্য ছিদ্র করা হয়েছে। ধারণা করা হয় সেগুলো ড্রিল মেশিন দ্বারা খুব নৃশংসভাবে ছিদ্র করা হয়েছে। সবার খুব ভয়ানক মৃত্যু হয়েছে। আর প্রতিটা ছেলের কপালে হাতে লেখা, আমি কেয়া হত্যার ধর্ষক। সকলে অবাক হয়ে তাকিয়ে আছে। ফারদিন প্রায় স্তব্ধ, কথা বলার ভাষা সে হারিয়ে ফেলেছে। মুহূর্তে চোখ তার ঝাপসা হয়ে গেছে। চারপাশ কেমন ঝাপসা লাগছে। আজ বুকের মাঝ থেকে মনে হচ্ছে অনেক বড় একটা পাথর নামানো হয়েছে। বুকটা বড্ড হালকা লাগছে তার। মুহূর্তেই সে দুহাত মুখে চেপে ডুকরে কেঁদে ওঠে। সকলে চমকে তাকায় তার দিকে। বাড়ির চার কর্তি ছুটে আসে তার কাছে। আজমিরা বেগম ফারদিনের কাছে এসে হন্তদন্ত হয়ে বলে ওঠে, কি হলো, কাঁদছিস কেন বাবা? আজমিরা বেগমের আওয়াজ পেয়ে ফারদিন এবার জাপটে জড়িয়ে ধরে আজমিরা বেগমকে। আজ হাউমাউ করে সে কাঁদছে, কান্না যেন থামছেই না। সকলে অবাক হয়ে তাকে ঘিরে ধরেছে। তুর্য এসব দেখে হালকা হাসে। সে বুঝতে পারছে ফারদিনের মনের অবস্থা। প্রতিটা ভাইয়ের কাছে তার বোন যে কী সেটা প্রতিটা ভাই সেটা জানে। সে আজ একজন ভাইয়ের জায়গা থেকে বুঝতে পারছে ফারদিনের মনের অবস্থা। ফারদিন এবার আজমিরা বেগমকে জড়িয়ে ধরে
হাত বাড়িয়ে টিভির দিকে ইশারা করে ভাঙা কণ্ঠে বলে ওঠে, ওদের মৃত্যু হয়েছে মনি, মৃত্যু হয়েছে ওদের। আমার কেয়ার হত্যার বিচার আমি পেয়েছি। আমি আমার বোনের ধর্ষকদের মৃত্যু দেখতে পেয়েছি মনি, পেরেছি আমি তাদের মৃত্যু দেখতে। মুহূর্তেই সকলে ঝড়ের গতিতে তাকায় টিভির দিকে। তারারাও তাকায়। এতক্ষণে তারা বুঝতে পারে সবটা। ফারদিন এবার চোখের পানি মুছে আজমিরা বেগমকে ছেড়ে হেসে বলে ওঠে, কেয়া হত্যার বিচার পেয়েছি আমি। আমার বাবা মা তার মেয়ে হত্যার বিচার পেয়েছি। আমি জানি না কে করেছে এটা, তবে তার কাছে লাখো কোটি শুক্রিয়া। সে জানে না আমাদের কত বড় উপকার সে করেছে। আজ এত বছর পর বয়স্ক দুজন মা বাবার বুক শান্ত করতে পেরেছেন। তিনি পেরেছেন একজন ভাইয়ের ব্যর্থতাকে সফলে পরিণত করতে। আজ আমি বড্ড খুশি, বড্ড খুশি। আজ আমার বোন শান্তি পেয়েছে, শান্তি পেয়েছে আমার বোন। বলেই ফারদিন খুশিতে আত্মহারা হয়ে পড়ে। সে এক মুহূর্তের জন্য ভুলেই গেছে তুর্যের কথা। যদি কালকে তুর্যের কথাগুলো তার মনে পড়তো তাহলে হয়তো বুঝতে পারত এই কাজটা কে করেছে। ফারদিন এবার বর্ষা থেকে উঠে আত্মহারা হয়ে সকলকে তাড়া দিয়ে বলে ওঠে, আমি এখন আসি। এখন আমার বাবা মায়ের কাছে যেতে হবে, তাদের খুশি যে আমায় দেখতে হবে। আমি পরে আসবো, বাই। বলেই কাউকে বলার কিছু সুযোগ না দিয়ে ছুটে চলে যায়। পেছন থেকে শারমিন বেগম হাত বাড়িয়ে ডেকে ওঠে। আরে শুনে তো যা। তার আগেই চলে যায় ফারদিন। তুর্য ফারদিনের খুশি দেখে হালকা শব্দবিহীন হেসে মনে মনে বলে ওঠে, ধর্ষকদের পৃথিবীর বুকে জায়গা নেই, অন্তত আমি থাকতে তো একদমই নেই। বলেই তুর্য চোখে মুখে এবার হিংস্রতা ফুটিয়ে তোলে। তারা তিথিরা একবার টিভির দিকে কিছু সময় তাকিয়ে থেকে এবার তারাও প্রশান্তির হাসি হাসে। ফাইনালি অন্তত কেয়া হত্যার বিচারটা পাওয়া গেল। এর থেকে খুশির আর কি হতে পারে? ধর্ষকদের শাস্তি মৃত্যু ছাড়া এর থেকে বড় শাস্তি আর কিছুই নেই। রাত 10টা। তারা বিছানায় বসে আছে আর তার পাশে বসে বসে তুর্য ল্যাপটপে তার কানাডার অফিসের একটা মিটিং করছে। এমন সময় তারার কেমন গা গুলিয়ে আসে। পেটে মনে হচ্ছে নাড়ি ভুড়ি কেমন দলা পাকিয়ে আসছে। ভেতর থেকে যেন সব উল্টে আসছে তার। তারা এবার মুখে হাত দিয়ে ছুটে চলে যায় ওয়াশরুমে। তারাকে ছুটে যেতে দেখে তুর্য তারার পানে তাকায়। পর মুহূর্তে বুঝতে পেরে কান থেকে ইয়ারফোন খুলে কাউকে কিছু না বলে ল্যাপটপ অফ করে ছুট লাগায় ওয়াশরুমে। তারা গল গল করে বমি করে যাচ্ছে। তুর্য তা দেখে দৌড়ে এসে তারার পেছনে এসে তার পিঠ মালিশ করতে থাকে। তারা পরপর দুবার বমি করে পুরো নেতিয়ে পড়ে। তুর্য এবার বুঝতে পারে তারা আর বমি করবে না, তাই সে কল ছেড়ে তারার মুখ ধুইয়ে দিয়ে পাশে ঝুলিয়ে রাখা টাওয়াল দিয়ে তারার মুখ মুছিয়ে সেটা আগের জায়গায় রেখে দেয়। তারাকে পাঁজা করে তুলে রুমে যায়। রুমে এসে তারাকে বিছানায় শুয়ে দেয়। পাশে থাকা ল্যাপটপ ও টুকটাক কিছু জিনিস সরিয়ে বিছানাটা পরিষ্কার করে। লাইট অফ করে চলে যায় তারার কাছে। তুর্য তারার পাশে শুতেই তারা ক্লান্ত শরীরে এগিয়ে এসে তুর্যকে জড়িয়ে ধরে। তুর্য ঠিক করে শুয়ে তারার কপালে চুমু এঁকে তার মাথায় হাত বুলাতে বুলাতে বলে ওঠে, ঘুমিয়ে পড়ো, জেগে থেকো না, না হলে আবার বমি আসবে, চোখ বন্ধ করো। তুর্যের কথায় তারা কথা বাড়ায় না। এখন তার কথা বলার ইচ্ছে নেই, তাই সে চুপচাপ তুর্যের বলা কথা অনুযায়ী চোখ বন্ধ করে নেয়। তারা চোখ বন্ধ করতেই তুর্য তারার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে। তার বেশ খারাপ লাগছে। মেয়েটার এত ছোট বয়সে মা হওয়া তার জন্য বেশ কষ্ট হচ্ছে। কিভাবে বমি করে পুরো ক্লান্ত হয়ে গেছে। এমনিতেই রাতে তাকে কিছুই খাওয়ানো যায়নি। এত এত খাবার থাকা সত্ত্বেও শুধুমাত্র ডাল আর আলু ভাজি দিয়ে কয়েক নলা খেয়েছে। এখন সেটাও বমি করে সব ফেলে দিয়েছে। তুর্য এবার তারার পানে তাকায়। তারার ঘন নিঃশ্বাস পড়ছে। ঘুমিয়ে পড়েছে সে। তা দেখে তুর্য এবার তারাকে খুব সাবধানে বালিশে শুয়ে দেয়। তুর্য এবার তারার মুখ পানে কিছু সময় তাকিয়ে থেকে তারার পেটের দিকে তাকায়। এগিয়ে যায় সে পেটের দিকে। পেট থেকে কিছুটা জামা ওপরে তুলে উন্মুক্ত করে। উন্মুক্ত করতেই তুর্যের চোখ পড়ে কোমর বন্ধনীটার দিকে। সে কিছু একটা ভাবে, তারপর তার হাত বাড়িয়ে সেটা খুলে দেয়।
কারণ এখন এটা পরা যাবে না, যেহেতু এখন আস্তে আস্তে পেটটা বড় হবে তাই খুলে রাখে। যদিও এখন তার আর পেট বোঝা যাচ্ছে না, তবে বড় হতে তো আর বেশি টাইম নেই, তাই খুলে রাখে, তার কাছে রেখে দেয়। এবার পেটের কাছে মুখ নিয়ে পরপর অনেকগুলো চুমুতে ভরিয়ে দিয়ে সে কিছুটা আদুরে কণ্ঠে বলে ওঠে, এত জ্বালাচ্ছ কেন মাম্মাকে? মাম্মা তো কষ্ট পাচ্ছে, আর তোমার মাম্মা কষ্ট পেলে যে আমি কষ্ট পাচ্ছি, এভাবে মাম্মাকে কষ্ট দিও না আমার মা। বলেই তুর্য ফের তারার পেটে চুমু খায়। জামাটা নামিয়ে দিয়ে এবার তারার কাছে এগিয়ে গিয়ে সারা মুখে টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দিয়ে শান্ত হয়। তারার পাশে শুয়ে খুব সাবধানে ফের তাকে বুকে আগলে নেয়। তারাকে আষ্টপৃষ্টে জড়িয়ে ধরে এবার ধীর কণ্ঠে বলে ওঠে, সূর্যের পৃথিবী বলতে পুরোটা জুড়ে এতদিন ছিলি তুই বাবুই, তার সবটা জুড়ে তোর অধিকার ছিল। এখন তোর অধিকারে ভাগ বসাতে আমার অংশ আসছে। আমার এক পৃথিবী থেকে দুই পৃথিবী হতে চলেছে। আমি জানি না আমার কি হবে, আল্লাহর খুশি হয়ে যা দেবে তাতেই আমি সন্তুষ্ট। তবুও আমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করি আমার ঘরে একটা জান্নাত দিক আল্লাহ। আমার একটা পুতুলের মতো মেয়ে হোক, ঠিক তোর মতো। বলেই তুর্য তারার কপালে চুমু এঁকে তারাকে জড়িয়ে ধরে নিজের সাথে। 7 মাস পর, বলতে বলতে কিভাবে যে 7টি মাস সকলের জীবন থেকে চলে গেল কেউ বুঝতেই পারল না। কথাই আছে না, সময় প্রবাহমান, থেমে থাকার নয়, ঠিক তেমনই সময় পেরিয়ে চলে গেল চোখের পলকে। সকলের ধরা ছোঁয়ার বাহিরে খানবাড়ির সকলেই বেশ ভালো আছে, যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সময়ের সাথে সাথে তারাও বলতে গেলে পাল্লা দিয়ে চলছে। মেঘা তাহসানের প্রেম ভালোই কাটছে। নেহা, আহিল, জয় ওরাও বেশ ভালো আছে। জয় নিজেকে এখন পুরোপুরি কাজে আটকে রাখে। যতটা পারে সে নিজের অতীতকে ভুলে থাকতে চায়। তবে কথায় আছে না, কিছু অতীত ভোলার নয়, তুমি চাইলেও নয়, ঠিক তেমনটাই। যতই হোক তার প্রথম ভালোবাসা বলে কথা, চাইলেও তো আর ভোলা যায় না। এর মাঝে শ্রাবন্তীর আর কেউ খোঁজ পায়নি। গত 7 মাসে তিথিও তার রাগ ভুলে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু পায়নি। তাই সে হাল ছেড়ে দেয়, ব্যস্ত হয়ে পড়ে নিজের সংসার নিয়ে। ফারদিনের পাসপোর্ট সহ সব কিছু করা শেষ। এখন 3 মাস বাদে পরীক্ষাটা শেষ হলেই বাবা মাকে নিয়ে চলে যাবে। নিজেকে পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত করে তারপর ফিরবে পুরনো শহরে। তারার প্রেগনেন্সির এখন 9 মাস চলে। মোটামুটি বেশ ভালোই পার করছে তার প্রেগনেন্সির সময়টা। আর তুর্যও সব সময় তার পাশে থাকে। তারার প্রেগনেন্সির 4 মাস পর থেকে তুর্য অফিসে তেমন একটা যায় না, যতটা পারে তারাকে সময় দেয়, সব সময় তার পাশে থাকে। অতিরিক্ত প্রয়োজন না পড়লে সে অফিসে যায় না। আজকাল বলতে গেলে তার বাসায় বেশি থাকা হয়। সকাল 7টা, তুর্য রেডি হচ্ছে। আজ তুর্য একটু অফিসে যাবে, তাকে বলতে গেলে যেতেই হবে, না হলে হবে না। তাই তুর্য তারা তিথিকে নিয়ে তারাকুঞ্জে এসে পড়ছে আজ, যাতে বাসায় তারার কোনো সমস্যা না হয়। আর তিথি বেচারি এমনিতেই সারাটা সময় তারার সাথে সাথে থাকে, তাই চাইছে না তিথিকে এত বেশি প্রেশার দিতে। তিথি, তারা, তাজসহ 4 জনই এসে পড়েছে তারাকুঞ্জে। এ বাড়িতে তারাকে তার 4 মায়ের কাছে রেখে গেলে সে একটু নিশ্চিত হতে পারবে, তাই এসে পড়েছে। তুর্য যখন রেডি হচ্ছিল এমন সময় তারা রুমে আসে। সে মেঘার রুমে ছিল এতক্ষণ, এই সবে মাত্র এলো। তারাকে আসতে দেখে তুর্য তাকায়। তারার শরীর অনেকটা ভারী হয়ে গেছে, 9 মাসে পুরো বড় হয়ে গেছে পেট। প্রেগনেন্সির কারণে বেশ গোলুমোলু হয়েছে সে। তুর্য এখন তারাকে দেখে বড্ড আদর আদর লাগে। তুর্য এবার এগিয়ে গিয়ে হালকা হেসে তারার কপালে উষ্ণ ঠোঁটের ছোঁয়া দেয়। তারার গালে হাত রেখে বলে ওঠে, সাবধানে থেকো, রুম থেকে বেশি বের হবে না। সিঁড়ি দিয়ে হাঁটাচলা করার প্রয়োজন নেই। কাউকে প্রয়োজন পড়লে উপর থেকেই ডেকে নিও। খাওয়া দাওয়া ঠিক মতো করবে। আর হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে আসবো। তুর্যের কথায় তারা হালকা হাসে। এ নতুন নয়, 7 মাস ধরে যতবার তুর্য অফিসে গেছে ততবার এগুলোই বলে গেছে। তারা হালকা হেসে মাথা নাড়ায়। তুর্য আর কথা না বাড়িয়ে ফের তারার কপালে চুমু এঁকে বিদায় নিয়ে বলে ওঠে, আসছি। কেমন?
তুর্যের কথায় তারা মাথা নাড়িয়ে সায় জানায়। তুর্য আর কথা না বাড়িয়ে চলে যায়। তারা ঘুরে তুর্য যাওয়ার পানে তাকায়। তুর্য যাওয়ার পানে তাকিয়ে সে ভাবতে থাকে কত ভাগ্য করেই না মানুষটাকে পেল সে। এই 7 মাসে কতটা যে কেয়ার করেছে একমাত্র সে জানে। এক মুহূর্তের জন্য মানুষটা তাকে চোখের আড়াল হতে দেয়নি। সব সময় তার আর তার অনাগত সন্তানের যত্ন করে গেছে। প্রতি রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে দুহাত তুলে চোখের অশ্রু ঝরিয়েছে, যাতে তার সন্তান আর বউয়ের কিছু না হয়। তার সবটাই সে দেখেছে, শুনেছে। সে যে এতটা ভাগ্যবতী সেটা সে জানতো না। তারা কথাগুলো চিন্তা করে হালকা হাসে। বেলা 11টা। তারা ওয়াশরুম থেকে এসে খালি বিছানায় বসেছে। সেই মুহূর্তে তার ফোনে একটা ফোন আসে। তারা হাত বাড়িয়ে বালিশের কাছ থেকে ফোন তুলে সামনে ধরে ফোনের স্ক্রিনের দিকে তাকায়। অপরিচিত একটা নাম্বার। সেই নাম্বার চেনে না, বড্ড অবাক হয়। কার নাম্বার হতে পারে ভাবতে থাকে। এর মাঝে কল কেটে গিয়ে আবার বেজে ওঠে। তারা এবার ভ্রু কুঁচকে ফোনটা রিসিভ করে বলে ওঠে, হ্যালো, কে? তারার কণ্ঠ শুনে ওপাশের মানুষটা কি বলল জানা গেল না। তবে তারার হাত থেকে ফোনটা পড়ে যায়। মুহূর্তেই মনে হলো যেন তার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। হাত পা কাঁপছে তার। সে বসা থেকে দাঁড়িয়ে পড়ে। চোখ দিয়ে গড়িয়ে পড়ে অঝোর ধারায় অশ্রুকণা। তারা আর এক মুহূর্তও দাঁড়ায় না। 9 মাসের ভারী পেটটা ধরে কিছুটা ছুটে যেতে থাকে সিঁড়ির কাছে। সে সিঁড়ি বেয়ে নামতে থাকে। ড্রয়িং রুমে এখন কেউ নেই, যে যার ঘরে বিশ্রাম নিচ্ছে। তারা সিঁড়ি বেয়ে নেমে বেরিয়ে যেতে থাকে। এমন সময় প্রিয়ন্তী বেগম রুম থেকে বের হয় রান্নাঘরে যাবার উদ্দেশ্যে। নামতে নিলে তারাকে যেতে দেখে তিনি অবাক হয়। তার উপর তারাকে এভাবে ছুটে যেতে দেখে তিনি ঘাবড়ে যান। হুট করে কি হলো তার মেয়ের যে এভাবে গেল? তিনি ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, কোথায় গেল আমার মেয়ে? এভাবে কই ছুটছে ও? বলেই প্রিয়ন্তী বেগম আর এক মুহূর্ত দাঁড়ায় না, দৌড়ে নামে সিঁড়ি বেয়ে। ততক্ষণে তারা গাড়িতে বসে ড্রাইভারকে বলে ওঠে, তাড়াতাড়ি গাড়ি ছাড়ো। তারার কথায় ড্রাইভার কথা না বাড়িয়ে গাড়ি ছাড়ে। মুহূর্তেই বেরিয়ে যায় তারাকুঞ্জ ছেড়ে গাড়িটি। প্রিয়ন্তী বেগম আসতেই হাত বাড়িয়ে চিল্লিয়ে বলে ওঠে, তারা? ততক্ষণে গাড়ি চলে গেছে। প্রিয়ন্তী বেগম এখন আরও ঘাবড়ে যায়। তিনি এবার পেছনের গাড়িতে উঠে রহমানকে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, রহমান, জলদি গাড়ি ছাড়ো, তারার গাড়িকে ফলো করো। রহমান প্রিয়ন্তী বেগমের কথা মতো তাই করে। গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ে তারাকুঞ্জ ছেড়ে। সন্ধ্যা 7টা। তোজো অফিস থেকে মাত্রই বাড়ি ফিরল। যদিও সে চেষ্টা করেছিল আরও আগে বাড়ি ফেরার, কিন্তু সে সেটা পারেনি। কাজের অনেক চাপ পড়ে গেছিল, আর সে ছাড়া সেটা হচ্ছিল না। তাই তাকে এক প্রকার না চাইতেও বাধ্য হয়ে থাকতে হলো। আর হাতের সব কাজ খুব তাড়াতাড়ি শেষ করে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরতেই দেখতে পায় আজ ড্রয়িং রুমে কেউ নেই, পুরো ফাঁকা। হয়তো যে যার ঘরে রেস্ট নিচ্ছে। তাই আর তুর্য মাথা না ঘামিয়ে চলে যায় নিজ ঘরের দিকে। রুমে গিয়ে দরজা খুলে প্রবেশ করতেই দেখতে পায় ঘরে কেউ নেই। তার আর ছিটে ফোটাও দেখা নেই। তুর্য কিছুটা অবাক হয়, আর বেশ রাগও হয় তার। এ অবস্থায় এমে গেছে কই? তুর্য রাগে কটমট করতে করতে রুমে প্রবেশ করে। রুমে ঢুকে হাতে থাকা ল্যাপটপের ব্যাগটা বিছানার উপরে রেখে শার্টের হাতার বোতাম খুলতে খুলতে হাঁক ছেড়ে তারাকে ডেকে ওঠে। তারা, তারা কোথায় তুই? তারা, তুই কি রুমে আছিস? তুর্যের কথা শুনে তারার কোনো সাড়া শব্দ মিলল না। তা দেখে রাগ হয় প্রচুর তুর্যের। তুর্য কিছুটা রেগে এবার বলে ওঠে, কিরে, কোথায় তুই? সারা কেন দিচ্ছিস না? বলেই রাগে ফুঁসতে থাকে তুর্য। তবে এবারও সাড়া মিলল না তারার। তুর্য এবার পরপর বেশ কয়েকটা ডাক দেয়, না এবারও পাওয়া গেল না। এবার একটু সিরিয়াস হয় তুর্য। কিছুটা অবাক চোখে চারপাশে তাকায়। দেখে মনে হলো তারা নেই ঘরে। তবে অবাক হয় সে, কারো ঘরে থাকলেও তো তার ডাক শুনতে পাবে, কারণ সে তো জোরেই ডেকেছে।
এবার তুর্য আর দাঁড়ায় না ঘরে, তার কিছুটা চিন্তা লাগছে, তাই চিন্তিত মনে হাঁটা লাগায় বাহিরের দিকে। রুম থেকে বেরোতে বেরোতে তারাকে ডাকতে থাকে, চারপাশে তাকিয়ে তাকিয়ে তারাকে ডাকছে। তুর্যের ডাকে তাজ, তিথি সবার আগে বেরিয়ে আসে। তুর্য তাদের বের হতে দেখে চিন্তিত কণ্ঠে বলে ওঠে, তোরা তারাকে দেখেছিস? তুর্যের কথা শুনে তাজ ভ্রু কুঁচকে বলে, থাকলে কি আর তোদের জিজ্ঞেস করতাম নাকি? তাজের কথায় তুর্য এদিক সেদিক তাকাতে তাকাতে কিছুটা রেগে বলে ওঠে। তুর্যের কথায় থেমে যায় তাজ। পাশ থেকে তিথি তাজের উপর মৃদু রাগ দেখিয়ে বলে ওঠে, এত কথা না বলে তারাকে খুঁজে বের করো। ওই এ অবস্থায় গেছে কোথায়, কারো রুমে আছে নাকি? তিথির কথায় তাজ একটু চিন্তিত হয়। তাদের দুজনের কথা বলতে বলতে এর মাঝে এক এক করে সকলে বেরিয়ে আসে। তুর্যের কণ্ঠে তারা নাম শুনে বের হয় তারা। ইমরান খান বের হয়ে তুর্যকে জিজ্ঞেস করে ওঠে, কি হয়েছে তুর্য? তারা কে ডাকছিস যে? ইমরান খানের কথা শুনে তুর্য কিছু বলার আগে পাশ থেকে তিথি তড়িঘড়ি করে বলে ওঠে, তারা নাকি রুমে নেই সেজো বাবা। এর সাথে সকলে চমকে ওঠে। পাশ থেকে শারমিন বেগম আতকে বলে ওঠে, কি তারা রুমে নেই? মানে কোথায় গেছে? শারমিন বেগমের কথায় চমকে যায় তুর্য। সে সঙ্গে সঙ্গে বলে ওঠে, তারা তোমাদের রুমে নেই? তুর্যের কথায় বড়রা সকলে মাথা নাড়ায়। তুর্য ছোটদের দিকে তাকালেই তারা শুকনো ঢোক গিলে দুপাশে মাথা নাড়ায়, যার অর্থ না নেই তারা। এবার তুর্যের ভয় লাগে, পাশাপাশি সবার এক অবস্থা। তুর্য এবার কোমরে এক হাত দিয়ে আরেক হাতে দু আঙুল কপালে ঘষে কিছু সময় চুপ থেকে এবার সকলের পানে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলে ওঠে, বাড়িতে এতগুলো মানুষ থাকতে একটা মানুষ উধাও হয় কি করে? আতকে ওঠে সকলে তুর্যের হুঙ্কারে। ইমরান খান তুর্যের দিকে চিন্তিত চোখে তাকিয়েছিলেন। হুট করে তার কিছু একটা মনে পড়ে। ইমরান খান তা ভাবতে থাকে। মূল কথা, তিনি হিসাব মিলাতে চাচ্ছেন। হিসাব মিলতেই ইমরান খান তড়িঘড়ি করে বলে ওঠে, শুধু তারা নয়, প্রিয়ন্তীও বাসায় নেই। আমি আসার পর থেকে এখন অবধি তাকে দেখিনি। হুট করে ইমরান খানের এমন বাক্যে সবার নজর তার উপর পড়ে। পাশ থেকে শারমিন বেগম, আজমিরা বেগম, তানিয়া বেগমও বিষয়টা ভাবে। আসলেই তারাও তো প্রিয়ন্তী বেগমকে দেখেনি। তারা ভেবেছিল হয়তো তারার কাছে আছে, তাই এটা নিয়ে মাথা ঘামায়নি। তৌহিদ খান এবার বলে ওঠে, সেজো বুবুও বাড়ি নেই। আমাদের বসে থাকলে হবে না, তাজ সিসিটিভি ফুটেজ বের করো। তৌহিদ খানের কথায় তাজ দেরি করে না, সঙ্গে সঙ্গে নিজের ফোন বের করে। বাড়িতে একমাত্র তাজ তুর্যের ফোনে বাসার সমস্ত সিসিটিভি ফুটেজ কানেক্ট করা আছে। তাজ তড়িঘড়ি সিসিটিভি ফুটেজ বের করে তুর্য দাঁড়িয়ে না থেকে এবার এগিয়ে যায়। সকলে এসে ঘিরে ধরে তাজকে। তুর্য এক প্রকার তাজের কাছে এসে ফোনটা ছো মেরে তার হাতে নেয়। তাজ তাকায় সেদিক পানে। তুর্য আশপাশ না ভেবে ফুটেজে মন দেয়। সকলেও তাই করে। তারাও ফুটেজ দেখতে ব্যস্ত হয়ে পড়ে। এরপর সকাল থেকে যা যা হয়েছে সব তারা দেখতে ব্যস্ত হয়ে পড়ে। এখানে তারার ফোনে কল আসা, তার কান্না করা, দৌড়ে চলে যাওয়া, তা দেখে প্রিয়ন্তী বেগমের চলে যাওয়া, পরপর সবটাই দেখতে থাকে। ফুটেজ শেষে তুর্য রাগে ফোন আছাড় মারে। সঙ্গে সঙ্গে সকলে চমকে ওঠে। তুর্য রাগে দুহাত উঠিয়ে নিজের চুল খামচে ধরে চিল্লিয়ে ওঠে, কেন বের হতে গিয়েছিলাম আমি? কেন? কোথায় আমার বাবুই? আমার ছোট মা কোথায় আছে? বলেই তুর্য নিজের চুল টানতে থাকে। পাশ থেকে এবার সকলে চিন্তায় পড়ে যায়। এদিকে আবার শারমিন বেগম, আজমিরা বেগম, তানিয়া বেগম ভয়ে কান্না করতে শুরু করে। তারার এ অবস্থায় তার কিছু হয়ে গেলে কি হবে সেটা ভেবে। এদিকে ইমরান খানের অবস্থাও ভালো নয়। স্ত্রী সন্তানের চিন্তায় আজ প্রথমবার তার স্ত্রীকে নিয়ে চিন্তা হচ্ছে। কেন যেন আজ তার মনটা আঁকুপাকু করছে। বারবার মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। তুর্য আর দাঁড়ায় না। কিছু একটা মাথায় আসতেই তুর্য চুল ছেড়ে তড়িঘড়ি করে তাজকে বলে ওঠে, তাজ, ঢাকার এমকে টিমকে খবর দে আর এক্ষুনি আমার সাথে চল।
বলেই তুর্য এক মুহূর্ত দেরি করে না, এমনকি তাজের উত্তরও শুনতে চায় না। তার আগেই সে দৌড় লাগায়। তাজও আর দাঁড়ায় না, তুর্যের পেছন পেছন ছুটতে থাকে। ইমরান খান তাদের যাওয়ার পানে তাকায়। স্ত্রী সন্তানের এই সময়টাতে তার এখানে বসে থাকা সম্ভব না, তাকেও যেতে হবে ভেবে সেও দুজনের পেছনে ছুট লাগায়। সকলে তাদের পানে তাকায়। এদিকে শারমিন বেগম আঁচলে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে ওঠে। তিথি, হামিদ খান সকলে এগিয়ে আসে। হামিদ খান শারমিন বেগমকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে ওঠে, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। হামিদ খানের কথায় শারমিন বেগম ফুপিয়ে কাঁদতে থাকে। এদিকে তার নিজেরও বেশ চিন্তা হচ্ছে, কি হবে কে জানে। তারা প্রিয়ন্তীকে নিয়ে ফিরতে পারবে তুর্য, ভাবতে থাকে হামিদ খান। 4 ঘন্টা পর অন্ধকার রুমে হাত পা বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছে দুজনকে। অন্ধকারে কারো মুখ দেখা যাচ্ছে না, হালকা হালকা আলো অবশ্য আসছে, তবে এতে বোঝা যাচ্ছে এরা মেয়ে। দুজনেই বাঁধা চেয়ারে বসে ছটফট করছে এখান থেকে ছোটার জন্য। এরা আর কেউ নয়, তারা আর প্রিয়ন্তী। তারা চেয়ারে বসে বসে ছটফট করছে। 9 মাসের এই ভরা পেট নিয়ে তার বেশ কষ্ট হচ্ছে। তার দম বন্ধ লাগছে, তার উপর মুখ বাঁধা, শ্বাস নিতে পারছে না। অতিরিক্ত গরমে তার অবস্থা বেহাল। সব মিলিয়ে তার অবস্থা খুব খারাপ। দুজনেই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দড়িটা খোলার। এর মাঝে হুট করে রুমে কেউ প্রবেশ করে। দুজনেই বুঝতে পারে কারো উপস্থিতি। শান্ত হয়ে যায় দুজনে। অন্ধকারে দেখা যাচ্ছে না সামনে থাকা লোকটাকে। সব কিছু অন্ধকার লাগছে যেন। সামনে থাকা লোকটির মুখে যেন বিশ্বজয়ের হাসি, বেজায় খুশি সে আজ। ফাইনালি এত বছর পর সে পেরেছে কাজটা করতে। তার পাশ থেকে সে এবার ডন গোডাউনের লাইটটা অন করে দেয়। সঙ্গে সঙ্গে চোখ মুখ খিচে বন্ধ করে নেয় প্রিয়ন্তী বেগমও। তারা হুট করে আলোটা যেন তাদের মোটেও সহ্য হলো না। তাদের সামনে থেকে জেনিফার এতগুলো বছর পর প্রিয়ন্তী বেগমকে দেখে কিছুটা স্তব্ধ হয়। বহু বছর পর সেই নারীর দেখা পেল যাকে ভালোবেসেছিল মন উজাড় করে, যার প্রতি ভালোবাসার কোনো ক্ষতি ছিল না তার। তবুও মানুষটা তার হলো না। অন্য কারো যুবক বয়সে তার জীবনে আসা প্রথম প্রণয়, আর বলতে গেলে সর্বশেষ প্রণয়। এতগুলো বছর পরও যেন তার প্রিয়ন্তী ঠিক আগের মতোই রয়ে গেছে। কোনো পরিবর্তন যেন ঘটেনি তার। তবে সময়ের সাথে সাথে প্রিয়ন্তী বেগমের পরিবর্তন আসলেও এই মুহূর্তে যেন জেনিফারের চোখে তা ধরা পড়ছে না। আগের মতোই লাগছে জেনিফার। যখন প্রিয়ন্তী বেগমকে দেখতে ব্যস্ত, তখনই প্রিয়ন্তী বেগম আস্তে আস্তে মাথা তুলে তাকাতে শুরু করে। এমনকি তারাও পিটপিট করে তাকিয়ে তাকিয়ে আলো সহ্য করার ক্ষমতা বহন করতে চাইছে যেন। আস্তে আস্তে চোখ খুলে তাকায় সামনের দিকে। চোখ খুলে তাকাতেই সামনে জেনিফারকে দেখতে পায়। ভ্রু কুঁচকে ফেলে দুজনে। তারার যদিও মনে পড়ছে না কে এই লোক। সময় স্মৃতির সাথে সাথে জেনিফারের চেহারাটা বলতে গেলে তার জীবন আর স্মৃতি থেকে মুছে গেছে। কেবল রয়ে গেছে সেই রাতের কিছু ঘটনাটুকুই। তবে জেনিফারের চেহারা তার মনে নেই, আর এখন চিনতে না পারারই কথা, কারণ জেনিফারের আগের থেকে অনেকটা পরিবর্তন ঘটেছে। বয়স হয়েছে, দাড়ি রেখেছে, চিনবে কি করে সে। তবে পাশ থেকে প্রিয়ন্তী বেগম কিছু সময় তাকিয়ে থেকে ঠিক চিনতে পেরে গেছে। সে আঁতকে উঠে মনে মনে বলে ওঠে, হায় আল্লাহ, এ তো ডক্টর কবির। এ এখানে কেন? আর আমার তারা? বলেই পাশ ফিরে তাকায় তারার পানে। তারা ভ্রু কুঁচকে চেয়ে আছে। মেয়ের মুখের পানে তাকিয়ে সে বুঝতে পারে তারা চিনতে পারেনি কবিরকে। স্বস্তির নিঃশ্বাস ফেলেন প্রিয়ন্তী বেগম। প্রিয়ন্তী বেগম এবার তাকায় কবির ওরফে জেনিফারের দিকে। জেনিফারকে দেখে যেন তার রাগে শরীর হিনহিন করে ওঠে। সে হাত পা খোলার জন্য ছটফট করতে থাকে। তা দেখে এবার জেনিফারের হুঁশ ফিরে। বুঝতে পারে প্রিয়ন্তী বেগমের সমস্যাটা। তিনি পাশ ফিরে ডনকে হুঙ্কার দিয়ে বলে ওঠে, শুয়োরের বাচ্চা, তুই পিয়ন্তির পা
বেঁধে কেন দিয়েছিস? তোর এত সাহস কে দিয়েছে? খোল, এক্ষুনি খোল। ডন আঁতকে ওঠে, তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে প্রিয়ন্তী বেগমের হাত পা খুলে দিতে থাকে। প্রিয়ন্তী বেগমের মুখ খুলে দিতেই প্রিয়ন্তী বেগম লম্বা একটা শ্বাস ছাড়ে। এতক্ষণ যেন দম বন্ধ লাগছিল। ডন দড়ি খুলে দূরে সরে যায়। প্রিয়ন্তী বেগম পাশ ফিরে মেয়ের পানে তাকায়। মেয়ের তার বড্ড কষ্ট হচ্ছে। তিনি দেরি করে না, হাত বাড়িয়ে খুলে দেয় তারার মুখখানা। ডন তা দেখে বাধা দিতে এগিয়ে যেতে নিলে জেনিফার হাত উঠিয়ে না করে। থেমে যায় ডন। এদিকে মুখ খুলতেই তারা জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। শ্বাস তার যায় যায় অবস্থা। প্রিয়ন্তী বেগম তা দেখে মেয়ের পিঠে মালিশ করতে থাকে। ধীরে ধীরে শান্ত হতে থাকে তারা শান্ত হতেই এবার প্রিয়ন্তী বেগম অগ্নিদৃষ্টিতে জেনিফারের দিকে তাকায়। তা দেখে জেনিফার হালকা হাসে। প্রিয়ন্তী বেগম সেই অবস্থাতেই হুঙ্কার দিয়ে বলে ওঠে, এসবের মানে কি? আমাদের এখানে নিয়ে আসার কারণ? প্রিয়ন্তী বেগমের কথা শুনে জেনিফার বাঁকা হেসে কিছুটা এগিয়ে আসতে আসতে বলে ওঠে, যদিও তোমাকে আনার কোনো প্ল্যান ছিল না, আমার তো প্রয়োজন ছিল তোমার তারাকে, কিন্তু তার পেছনে পেছনে এসেছো। আমার কাজটা আরো সহজ করে দিলে, নিজেই ধরা দিলে আমার খাঁচায়। প্রিয়ন্তী বেগম জেনিফারের কথার আগামাথা কিছু বুঝতে পারে না। সে ভ্রুকুচকে বলে ওঠে, মানে? প্রিয়ন্তী বেগমের কথায় জেনিফার তাদের চারপাশ ঘুরে ঘুরে হাঁটতে হাঁটতে বলে ওঠে, মানে মানে তোমার মেয়ে আমার খেলার গুটি, বুঝতে পেরেছো? ওই ইমরান আর তুর্যর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তোমার মেয়ে আমার তুরুপের দাস যাকে বলে, যাকে দিয়ে আমি খেলা জিততে পারবো, তোমার মেয়েকে খুন করে আমি ওই ইমরান খান আর তুর্যর কাছ থেকে প্রতিশোধ নেব। বলে বাঁকা হাসে। এদিকে প্রিয়ন্তী বেগম আটকে ওঠে। তারা নিজের পেটে হাত রেখে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। প্রিয়ন্তী বেগম সঙ্গে সঙ্গে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, এসব কেন করছেন আপনি? আমার মেয়েটাকে কেন এখানে জড়াচ্ছেন? আমার মেয়ের অবস্থা ভালো না, প্লিজ ওকে ছাড়ুন। প্রিয়ন্তী বেগমের কথায় থামে জেনিফার। সে প্রিয়ন্তী বেগমের দিকে তাকিয়ে ঠিক আগের মতো করেই বলে ওঠে, সেটা কখনোই না। মনে নেই 14 বছরের আগের কথা কি হয়েছিল আমার সাথে? সবচেয়ে বড় কথা, সেটা আমি বাদই দিলাম। এইসবে আমার যায় আসে না, কিন্তু ইমরান যা করেছে তার ক্ষমা হয় না। ভার্সিটির পুরো লাইফ আমি তোমাকে ভালোবেসে আসলাম, আর তুমি ভালোবাসলে ইমরানকে। ইমরান আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়ে বিয়ে করলো, অথচ তোমার আমার বউ হওয়ার কথা ছিল, কিন্তু বউ হলো ওই ইমরান, আর আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে ওই ইমরান। আর ওই তুর্য, সে কি করেছে? সে আমার একমাত্র বেঁচে থাকার সম্বল আমার ভাইকে খুন করেছে, আমার সমস্ত ব্যবসা বন্ধ করেছে, আর আমার সব শেষ করে দিয়েছে। তাদের আমি ছেড়ে দেব বলছো? কোনোদিন না। তাদের শেষ করতে হলে এই তোমার মেয়ে তাজরিন খান তারা, যাকে আমাকে শেষ করতে হবে, কারণ ইমরান তুর্যের সবচেয়ে চাইতে দুর্বল জায়গা হলো এই তারাকে শেষ করে দিলেই তুর্য ইমরান শেষ হবে, জীবন্ত লাশের পরিণত হবে তারা। বলি হাসে জেনিফার। প্রিয়ন্তী বেগম সবটা না বুঝতে পারলেও এটুকু বুঝতে পারে তারার ওপর বিপদ আছে। তারা এবার নিজের পেট আঁকড়ে আড়াল করে কাঁদতে কাঁদতে বলে ওঠে, প্লিজ আমার ক্ষতি করবেন না। আমার কিছু হলে যে আমার সন্তানটা বাঁচবে না, ওকে আমার এই পৃথিবীর আলো দেখানোর বাকি আছে। প্লিজ ছেড়ে দিন আমায়, হাত জোর করছি আপনার কাছে। আমার সন্তানটাকে ছেড়ে দিন, ওকে প্লিজ পৃথিবীর আলো দেখতে দিন। ও তো নিষ্পাপ, প্লিজ ওকে বাঁচতে দিন প্লিজ। বলে হাত জোর করে আকুতি মিনতি করতে থাকে। তবে এসবে জেনিফারের কিছু আসে যায় না। সে নরপিচাসের ন্যায় হাসে, বলে ওঠে, তোমার অনাগত সন্তানের কোনো দোষ না থাকলেও তোমার বাবা স্বামীর দোষ আছে, আর তাদের দোষের শাস্তি যে তোমাকে আর তোমার সন্তানকেই ভোগ করতে হবে। বলেই হাসে জেনিফার। তারা প্রিয়ন্তী বেগম আটকে ওঠে। এর মাঝে পেছন থেকে একটা শান্ত কণ্ঠে বলা কথা ভেসে আসে,
যদি শাস্তি দেবার জন্য তুই বেঁচে না থাকিস। হুট করে কারো এহেন কণ্ঠে আঁতকে ওঠে জেনিফার ডন। তারা পেছন ফিরে তাকাতেই চমকে ওঠে। তারা প্রিয়ন্তী বেগম পেছন ফিরেতেই তুর্যকে দেখে সঙ্গে সঙ্গে তাদের মুখে হাসি ফুটে ওঠে। তুর্য তারার পানে এক নজর তাকায়। তারা তার পানে তাকিয়ে কাঁদছে। তা দেখে তুর্যের রক্ত উঠে যায় মাথায়। তারার চোখের পানি তার মোটেই সহ্য হয়নি। এর মাঝে জেনিফার বিস্মিত কণ্ঠে বলে ওঠে, এমকে তুই? জেনিফারের কথায় তুর্য জেনিফারের দিকে তাকায়। তুর্য এবার দুপায়ে এগিয়ে আস্তে আস্তে বাঁকা হাসে, বলে ওঠে, তোর কি মনে হয় তুই আমার শহরে আমার তারাকে আটকে রাখবে আর আমি জানবো না? এ শহর আমার হাতের মুঠোয়। তোর খবর আমি অনেক আগেই পেয়েছিলাম, কিন্তু তুই অ্যাটাক না করা অবধি আমি চুপ করে বসেছিলাম। তার মানে এই নয় আমি জানতাম না তুই এখানে আছিস। আর সবচেয়ে বড় কথা কি জানিস? তারা আর মেজমাকে যে তুই এখানে রেখেছিস সেটা আমি কিভাবে জানলাম জানিস? তুর্যের কথায় জেনিফার এবার কিছুটা অবাক হয়ে আমতা আমতা করে বলে ওঠে, কি কি কিভাবে? জেনিফারের কথা শুনে তুর্য বাঁকা হেসে কিছু সময় চুপ থেকে তারার গলার দিকে ইশারা করে বলে ওঠে, ওই যে দেখতে পাচ্ছিস লকেটটা, তার জন্য। জেনিফার তাকায় সেদিক পানে, তারা নিজেও তাকায়। সকলে তার লকেটের পানে তাকায়, তবে বুঝে উঠতে পারে না এটা তারা কি করে খোঁজ পেল। জেনিফার অবাক চোখে তাকিয়ে ভাবছে। তা দেখে তুর্য বাঁকা হেসে বলে ওঠে, আমি জানতাম আমার শত্রুপক্ষ সবসময় আমার দুর্বলতা খুঁজে বের করবে আর সেখানটায় আমাকে আঘাত করবে। লাস্ট বার যখন প্রণয় তারাকে কিডন্যাপ করে তখন এই লকেটটা আমি তারাকে পড়াই। এটাতে আমি লোকেশন ট্র্যাক করে রেখেছি, যার মাধ্যমে তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে তার সবটা আমি জানতে পারি। আর এখনো তাই হলো। এটার মাধ্যমে তারাকে খুঁজতে আমার বেশি সময় লাগেনি। বলেই থামে তুর্য। জেনিফার অবাকের ওপর অবাক হয়। সে এবার শুকনো ঢোক গিলে তুর্যকে যতটা কাঁচা ভেবেছিল ততটাও কাঁচা নয়। এ তো একদম শিকার করা সিংহ যেন। জেনিফারকে ঘাবড়াতে দেখে তুর্য বেশ মজা নেয়। এর মাঝে প্রিয়ন্তী বেগম তড়িঘড়ি করে চেয়ার ছেড়ে তারার কাছে গিয়ে তার বাঁধন খুলে তারাকে নিয়ে একপাশে চলে যায়। তুর্য জেনিফারের দিকে তাকিয়ে এবার দাঁতে দাঁত পিষে বলে ওঠে, মেহরাজ খান তুর্যের কলিজায় আঘাত করতে চেয়েছিলি তাই না? বলেই এগিয়ে আসতে নেয় জেনিফারের দিকে। তা দেখে জেনিফার দু কদম পেছনের দিকে পেছাতে পেছাতে বলে ওঠে, দেখ এমকে, বাড়াবাড়ি করিস না, এর ফল ভালো হবে না। বলেই পেছাতে থাকে জেনিফার। তা দেখে তুর্য বাঁকা হেসে সামনে এগোতে এগোতে বলে ওঠে, ও তাই? তা কি হবে শুনি? তুর্যের কথা শেষ হতে না হতেই জেনিফার তার পেছনে গুজে রাখা পিস্তলটা বের করে তুর্যের দিকে তাক করে। সঙ্গে সঙ্গে আটকে ওঠে তারা, প্রিয়ন্তী বেগম। তুর্য জেনিফারের কাণ্ড দেখে হাসে। জেনিফার তুর্যের দিকে পিস্তল তাক করে পেছনে যেতে যেতে বলে ওঠে, কাছে আসবি না, আমি কিন্তু শুট করে দিব তোকে। জেনিফারের কথা শুনে যেন তুর্য মজা পেল। সে হেসে বলে ওঠে, কর গুলি, আমি দেখি তোর কত কলিজা বড়। তুর্যের কথায় ঘাবড়ে যায় জেনিফার। আর এদিকে তারা প্রিয়ন্তী বেগমের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। জেনিফার আর এক পা পেছনে যেতে নিতেই তার আগেই তুর্য তার হাত দিয়ে জেনিফারের হাত বাড়ি মারতেই পিস্তলটা নিচে পড়ে যায়। হতভম্ব হয়ে যায় জেনিফার। জেনিফারের মাঝে কিছু বুঝে ওঠার আগেই তুর্য এবার তাকে লাগাতার মারতে থাকে। জেনিফার ছিটকে গিয়ে পড়ে তারাদের দিকে। তারা প্রিয়ন্তী বেগম একসাথে দাঁড়িয়েছিল। জেনিফারকে এদিকে পড়তে দেখে দুজন দুদিকে চলে যায় বেশ কিছু দূরত্ব নিয়ে। তারা তার পেটে যাতে আঘাত না লাগে তাই তড়িঘড়ি করে কোনায় চলে যায়। এদিকে ডন এসে তুর্যের ওপর হামলে পড়ে। তুর্য জেনিফার ডন দুটোকেই মারতে শুরু করে। তুর্য জেনিফারকে মারতে মারতে বলে ওঠে, শুয়োরের বাচ্চা, তোর কলিজা ছিঁড়ে ফেলবো আমি। তুই আমার কলিজায় হাত দিয়েছিস, তোর সাহস কি করে হলো জানোয়ারের বাচ্চা? বলেই ফের মারতে শুরু করে নানানভাবে। অজস্র বিশ্রী ভাষায় গালি দিয়ে যাচ্ছে তুর্য জেনিফারকে। ডন আবার তুর্যের উপরে ঝাঁপিয়ে পড়ে। জেনিফারের অবস্থা নাজেহাল, রক্তের লালা দিয়ে তার মুখ শার্ট ভরে গেছে। সে নিচে শুয়ে কাতরাচ্ছে।
এমন সময় তার চোখে পড়ে তার ঠিক সামনেই সেই পিস্তল। হাসি ফুটে ওঠে জেনিফারের ঠোঁটে, হাত বাড়িয়ে তা হাতে নেয়। এর মাঝে ইমরান খান এসে হাজির হয়। জেনিফার তারার দিকে পিস্তল তাক করে তারার পেট বরাবর গুলি করবে ভেবে তুর্য ডনকে মারতে ব্যস্ত। প্রিয়ন্তী বেগম পাশ ফিরে তাকাতেই দেখতে পায় জেনিফারকে। আঁতকে ওঠে প্রিয়ন্তী বেগম। তিনি একবার পিস্তল তো আর একবার তারার পানে তাকায়। হৃদয়খানা যেন মোচড় দিয়ে ওঠে তার। জেনিফারের মাঝে শ্যুট করতেই প্রিয়ন্তী বেগম পুরো রুম উজাড় করে চিৎকার দিয়ে দৌড়ে বলে ওঠে, তারা! সঙ্গে সঙ্গে সকলে ফিরে তাকায়। প্রিয়ন্তী বেগম ছুটে গিয়ে তারাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর পরপর দুটো চিৎকারের আওয়াজ ভেসে আসে। এক প্রিয়ন্তী বেগম, এর দুই তারা নিচে পড়ে গিয়ে পেটে হাত দিয়ে গগন ফাটানো চিৎকার করে বলে ওঠে, আল্লাহ গো! চারপাশে স্তব্ধ। পিস্তলের শব্দ যেন এখনো চারপাশে প্রতিধ্বনি হচ্ছে। পুরো রুম যেন থমকে গেছে। সময় এইখানেই হয়তো থমকে গেছে। ঘড়ির কাঁটা যেন হুট করেই বন্ধ হয়ে গেছে। তবে এদিকে প্রিয়ন্তী বেগম পেটে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ছেন। ইমরান খান প্রিয়ন্তী বলে চিৎকার করে এগিয়ে গিয়ে প্রিয়ন্তী বেগমকে আঁকড়ে ধরে। তুর্য তারার পানে তাকায় এক নজর। ইতিমধ্যে তারার ব্লিডিং হতে শুরু করেছে। তুর্য এবার জেনিফারের দিকে তাকায়। জেনিফারকে দেখে সে হিংস্র হয়ে ওঠে। ডনকে ছুঁড়ে ফেলে জেনিফারের কাছে গিয়ে ঝাঁপিয়ে পড়ে তার ওপর। জেনিফারের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে বুক বরাবর আঘাত করতে থাকে। এতেও শান্ত হয় না তার মন। সে এবার ডনের হাতের আঙুল উঠিয়ে ঢুকিয়ে দেয় তার চোখে। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে জেনিফার। তুর্য খুবলে তার চোখ দুটো বের করে নেয়। হাতে থাকা পিস্তল দিয়ে তার গলার মাঝ বরাবর পরপর গুলি করতে শুরু করে। ডন তো মার খেয়েই লুটিয়ে পড়েছে। এদিকে ইমরান খান প্রিয়ন্তী বেগমকে নিয়ে নিচে ধপ করে বসে পড়ে। প্রিয়ন্তী বেগমের মাথাখানা তার বুকে। প্রিয়ন্তী বেগম চোখ তুলে তাকায় স্বামীর পানে। এ সময় স্বামীকে দেখে যেন বড্ড খুশি সে। তার চোখে খুশি চিকচিক করে ওঠে। ইমরান খানের চোখ আর অশ্রু জলে ভর্তি। তিনি কাঁপা কাঁপা হাতে প্রিয়ন্তী বেগমের গালে হাত রাখে। তা দেখে প্রিয়ন্তী বেগম তৃপ্তির হাসি হাসে। ইমরান খান তা দেখে ভেজা কণ্ঠে বলে ওঠে, তুমি এটা কি করলে প্রিয়ন্তী? ইমরান খানের কথায় প্রিয়ন্তী বেগম হেসে আটকে আটকে বলে ওঠে, আপনি কাঁদছেন খান সাহেব? কাঁদছেন কেন? আপনার মেয়ের কিচ্ছু হবে না, দেখবেন। আপনি কাঁদবেন না। প্রিয়ন্তী বেগমের কথা শুনে ইমরান খান এবার কিছুটা শব্দ করে কেঁদে বলে ওঠে, তুমি কথা বলো না, চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই। ইমরান খানের কথা শুনে প্রিয়ন্তী বেগম তাকে বাধা দিয়ে হেসে বলে ওঠে, তার আর প্রয়োজন নেই। আমার হাতে সময় নেই। আমার মা এই কিছু সময় যেতে যেতেই মরে যাব। এইটুকু সময় না হয় আপনার সঙ্গে থাকি। প্রিয়ন্তী বেগমের কথা শুনে ইমরান খান সঙ্গে সঙ্গে মৃদু রাগ দেখিয়ে ভেজা কণ্ঠে বলে ওঠে, একদম চুপ, এসব বলবে না। তুমি চলে যাবে মানে? তুমি বাঁচবে, বাড়ির সবাই তোমার অপেক্ষায় আছে প্রিয়ন্তী। তুমি ওদের ছেড়ে যেতে পারো না। তোমার ছেলে মেয়েকে আমি কি জবাব দিব বলো? ইমরান খানের কথা শেষ না হতেই প্রিয়ন্তী বেগম বলে ওঠে, ছাড়ুন এসব। আমার হাতে কিছু করার নেই, সব আল্লাহর ইচ্ছে। আমি জানি আমার হাতে আর মাত্রই কিছু সময়। যাবার আগে একটা কথা বলতে চাই। আপনাকে আমার ছেলে মেয়েটাকে যাবার আগে একটা কথা বলতে চাই আপনাকে। আমার ছেলে মেয়েটাকে দেখবেন। পুরো খান পরিবারটার সময় এক হয়ে থাকবেন, সব সময় এক হয়ে থাকবেন। তারাকুঞ্জের প্রতিটা সদস্য যেন এক সুতোয় বাঁধা থাকে। আর সবাইকে বলে দেবেন আমি তাদের বড্ড ভালোবাসি। ইমরান খান এবার প্রিয়ন্তী বেগমের কথায় কেঁদে ওঠে। প্রিয়ন্তী বেগম অবাক চোখে তাকিয়ে আছে। কত কঠোর হৃদয়ের মানুষখানা আজ কাঁদছে, তার চোখে জল। এ যেন স্বপ্ন তার জন্য। প্রিয়ন্তী বেগম এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, একটা কথা রাখবেন আমার?
প্রিয়ন্তী বেগমের কথা শুনে ইমরান খান তাকায় তার পানে। ইমরান খান সঙ্গে সঙ্গে উত্তর দেয়, বলো কি কথা? চলেই তো যাব, শেষবারের মতো একটু জড়িয়ে ধরে ভালোবাসি বলবেন আমায়? থামে প্রিয়ন্তী বেগম। ইমরান খানের কি হলো কে জানে, হুট করে ঝড়ের গতিতে প্রিয়ন্তী বেগমকে বুকে আগলে নিয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, ভালোবাসি, ভালোবাসি তোমায় আমি প্রিয়ন্তী। প্লিজ যেও না প্লিজ।